ধনুষ্কড়ি থেকে দুই সাগরের মিলনস্থল, ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। 1964 সালে ধ্বংস হয়েছে চার্চ, হাউস অব কালাম, হনুমান মন্দির। এখন কোনো বসতি নেই। বাসে করে রাম সেতুর দিকে এগিয়ে চলেছি। রাস্তার দুই ধারে দুইটি সমুদ্র, ডান দিকে ভারত মহাসাগর ও বাঁদিকে বঙ্গোপসাগর। এই দুটি সমুদ্রের মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা রাম সেতুতে পৌঁছে যাব। অনেকে আবার আদম সেতু নামে জানে। আমি এখন নিউ ধনুষ্কড়িতে ফটো ক্যাপচার করছি। এখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব 22 মাইল অথবা 30 কিলোমিটার ডিস্টেন্স। পুরনো ধনুষ্কড়ি যে জায়গাটা ছিল সেই জায়গাটা ভেঙে নষ্ট হয়ে গেছে। এই বিচে নেমে আমরা ঘোরাফেরা করছি। এইটাই এখন সি বিচ। ট্রাভেল উইথ সুকুমার। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। এই ফ্ল্যাগগুলো দেওয়া আছে, এখানে দড়ি দেওয়া আছে, এর বাইরে যাওয়া যাবে না। ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব উপকূলে পম্বম দ্বীপ থেকে শুরু করে শ্রীলঙ্কার উত্তর পশ্চিম উপকূলে মান্নার দ্বীপ পর্যন্ত যে রাস্তা তৈরি হয়েছিল তার নাম রাম সেতু। এই রাম সেতু তৈরির একটা ইতিহাস আছে। সীতাকে রাবণের কাছ থেকে উদ্ধার করতে হবে। রাবণের বাড়ি শ্রীলঙ্কায়। এত বড় সমুদ্র কী করে পার হবেন? স্বয়ং সমুদ্র দেবতা এসে ধরা দিলেন। বানর কারিগর নলকে সমুদ্রের উপরে সেতু নির্মাণ করার জন্য নির্দেশ দিলেন এবং বললেন পাথর দিয়ে এই সেতু তৈরি হবে। সমুদ্র দেবতা এই পাথর ভাসিয়ে রাখবেন। রাম, লক্ষ্মণ, সুগ্রীব, হনুমান, জামুবান ও বানর সেনারা যাতে পায়ে হেঁটে এই শ্রীলঙ্কায় পৌঁছতে পারে। ভারত সাগরের উপরে ভাসমান এই সেতু রাম সেতু নামে পরিচিতি। জানা যায় 7000 বছর আগে এই সেতু তৈরি করা হয়েছিল। 15 শতকের ঠিক আগে 1480 সালে এক বিরাট ঘূর্ণিঝড়ে এই সেতু ভেঙে যায়। তার আগে পর্যন্ত শ্রীলঙ্কা থেকে এই রাম সেতু পর্যন্ত হেঁটে যাতায়াত করা হতো। রাম সেতু এলাকায় 1964 সালে 24শে ডিসেম্বর এক ভয়ঙ্কর সাইক্লোন হয়। প্রচণ্ড রকম ক্ষতি হয়। লোকের বসতবাড়ি, চার্চ ও ধর্মীয় স্থান ধ্বংস করে দেয়। 200 লোকের প্রাণহানি হয় বলে জানা যায়। অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। অযোধ্যায় সরস্বতী নদীর জল নিয়ে শ্রীলঙ্কায় 19শে মে 2024 সীতামাতার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। সীতামাতার মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহ ও প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধন। ভারত থেকে থাকবেন গুরু শ্রী শ্রী রবিশঙ্কর। এই মন্দির শ্রীলঙ্কার নুয়ারা এলিয়ার পাহাড়ে অবস্থিত। সীতাকে অপহরণ করে অশোক বাটিকায় সীতার মন্দির নামেই পরিচিতি। রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। রাম সেতু ধর্মীয় আবেগ জায়গা। যারা এখনও দেখেননি তাদের কাছে অনুরোধ থাকলো একবার সময় করে দেখে যাবেন, ভালো লাগবে। আমি রাম সেতুতে দাঁড়িয়ে আছি। ভারতের শেষ প্রান্ত, উল্টো দিকে শ্রীলঙ্কা। এখানে একটা অশোক স্তম্ভ আছে। এই অশোক স্তম্ভ ভারতের
জাতীয় প্রতীক হিসাবে চিহ্নিত করে। ঝড় উঠেছে, বৃষ্টি নামবে, পুলিশ প্রশাসন আমাদের বলছে তাড়াতাড়ি এখান থেকে চলে যান। আমরা তাই তাড়াতাড়ি করে চলে যাওয়ার জন্য চেষ্টা করছি। এখানে একটা টেলিস্কোপ আছে, এই টেলিস্কোপের সাহায্যে শ্রীলঙ্কাকে দেখানো হচ্ছে। ঠিকভাবে কতখানি দেখতে পাবে বলা মুশকিল। 1964 সালে সাইক্লোনে যে ধ্বংস হয়েছে তার চিহ্নস্বরূপ এই চার্চের ভিতরে আমরা ঢুকেছিলাম। রেল স্টেশন। এখন দেখব বিভীষণ মন্দির। শ্রীলঙ্কার থেকে সীতাকে উদ্ধার করে বিভীষণকে এখানে রাজা করে দিলেন এবং এখানকার সাম্রাজ্যের অধিকারী করে দিলেন। এরপর আমরা হাউস অব কালামের বাড়ি দেখতে গেলাম। ডাক্তার এপিজে আব্দুল কালাম এখানে জন্মগ্রহণ করেছিলেন। তার জীবনের স্মৃতি হিসাবে কিছু নিদর্শন তুলে ধরলাম। ফটো তোলা নিষেধ। একটা মিউজিয়াম আছে, তার পুরস্কার পাওয়ার বিভিন্ন স্মৃতি সেই মিউজিয়ামে রাখা আছে। বিভিন্ন ধরনের খেলনা, টুপি ছাড়াও বিভিন্ন ধরনের বই বিক্রি করা হয়। ডক্টর আব্দুল কালাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিলং হসপিটালে। এরপর শনি মন্দির দেখতে গেলাম, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য মন্দিরের উপরে ওঠা সম্ভব হয়নি। শনি মন্দির দেখা শেষ করে হনুমান মন্দির দেখতে গেলাম, কিন্তু ফটো তোলা নিষেধ। বড় একটা হনুমানের স্ট্যাচু আছে, বিভিন্ন ধরনের ভাসমান পাথর যা রাম সেতুতে ব্যবহার করা হয়েছিল। যাওয়ার পথে রেলওয়ে ইয়ার্ড ও ট্রেন ধরে সকালে আমরা তিরুপতি মন্দিরের দিকে রওনা দিলাম। এর পরের পর্বে তিরুপতিতে থেকে তিরুপতি মন্দির দর্শন।